তাহলে আমাদের টপিক টাইটেল হচ্ছে পুশ ডাউন অটোমাটা। আমরা এর আগে যে মেশিনগুলো দেখছিলাম এখানে ছিল ডিএফএ বা এনএফএ। আমরা প্রথমে ফাইনাইট অটোমাটা বা এফএ নিয়ে কথা বলেছিলাম। ফাইনাইট অটোমাটা, ফাইনাইট অটোমাটার ভিতরে আসলে দুইটা গ্রুপ ছিল। একটা গ্রুপকে আমরা বলতাম হচ্ছে ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট, আর একটা ছিল ফাইনাইট অটোমাটা উইদাউট আউটপুট। আপনাদের নিশ্চয়ই মনে আছে। ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট ছিল যেই মেশিনগুলো আমাকে একটা ইনপুট নিয়ে ওই ইনপুটের রেসপেক্ট একটা আউটপুট দিতে পারে, ওই ধরনের মেশিনকে আমরা বলতাম হচ্ছে ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট। যেমন আমরা এখানে যদি বলি যে ফাইনাইট অটোমাটা উইথ আউটপুট কোন মেশিনগুলো হবে, দুইটা মেশিনের নাম আমরা জানি। একটা নাম ছিল মুর মেশিন আর একটা নাম ছিল মিলে মেশিন। মুর এন্ড মিলে এই মেশিনগুলোকে আমরা বলতাম ফাইনাইট অটোমাটা, বাট এই মেশিনগুলো আমাকে আউটপুট দিতে পারে। তার মানে আমরা যে ওয়ান্স কমপ্লিমেন্ট বা এই ধরনের যে প্রবলেম গুলো ছিল, যেখানে একটা ইনপুট দিলে ওই রেসপেক্টে সে আমাকে একটা আউটপুট প্রোভাইড করতো। আর এক ধরনের মেশিন আমরা ইউজ করছি ব্রডলি, যেটার নাম ছিল যে ফাইনাইট অটোমাটা উইদাউট আউটপুট। উইদাউট আউটপুটের ভিতরে আমরা আসলে ডিএফএ নামে একটা মেশিন দেখছি, ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। আমরা এনএফএ নামে একটা মেশিন দেখছি, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। এবং আমরা অ্যাপসাইলন এনএফএ বা অ্যাপসাইলন নন ডিটারমিনিস্টিক মেশিন নামে একটা মেশিনও দেখছি। তাহলে এগুলো সবই ছিল আসলে আমাদের ফাইনাইট অটোমেটার ভিতরের পার্ট। আমরা আজকে যেই নতুন টাইপটা বলতেছি নাম হচ্ছে পুশ ডাউন অটোমাটা। তাহলে পুশ ডাউন অটোমেটার দরকার কেন হলো? আমাদের ফাইনাইট অটোমেটা দিয়ে যে প্রবলেম আমরা সলভ করতাম, এখন এমন কি প্রবলেম আছে যেটা আসলে ফাইনাইট অটোমেটা সলভ করতে পারে না? তাহলে আমার কোনো লিমিটেশন আছে কিনা, যে ফাইনাইট অটোমেটার যে লিমিটেশনের কারণে আমাকে এই নতুন মেশিনটা ইউজ করতে হচ্ছে? তাহলে এখানে আমরা প্রথমেই দেখি, বলা আছে দেখেন, ফাইনাইট অটোমেটা ক্যান বি ইউজ টু অ্যাকসেপ্ট অনলি রেগুলার ল্যাঙ্গুয়েজ। তার মানে ফাইনাইট অটোমাটা যেগুলো আমরা বানাইতাম বা ডিএফএ এনএফএ যে মেশিনগুলো আমরা তৈরি করছি, ওইগুলো শুধুমাত্র রেগুলার ল্যাঙ্গুয়েজকেই অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে রেগুলার ল্যাঙ্গুয়েজ, এখন একটা ল্যাঙ্গুয়েজ রেগুলার কিনা বুঝবো কিভাবে? আমার বোঝার উপায় কি যে একটা ল্যাঙ্গুয়েজ নাকি রেগুলার নাকি রেগুলার না? তাহলে রেগুলার ল্যাঙ্গুয়েজ তখনই আমরা বলতে পারবো যখন আমরা ওই ল্যাঙ্গুয়েজের জন্য একটা ফাইনাইট অটোমাটা তৈরি করতে পারবো। সেটা ডিএফএ হোক অথবা এনএফএ হোক অথবা অ্যাপসিলন এনএফএ হোক। তার মানে কোনো একটা রেগুলার ল্যাঙ্গুয়েজকে আমরা রেগুলার তখনই বলবো যখন সেটাকে একটা ফাইনাইট অটোমাটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে আপনাকে একটা ল্যাঙ্গুয়েজ দিলাম, এখন ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার কিনা আপনি বুঝবেন কিভাবে? বোঝার ওই হচ্ছে ওটার জন্য একটা মেশিন তৈরি করার চেষ্টা করবেন। সেটা হয়তো ডিএফএ মেশিন হতে পারে, এনএফএ হতে পারে, অ্যাপসিলন এনএফএ হতে পারে। যদি একটা মেশিন বানাইতে পারেন, তার মানে যে ল্যাঙ্গুয়েজটা দেওয়া আছে এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। এখন যদি এরকম হয় যে আমাকে একটা ল্যাঙ্গুয়েজ বলা আছে বাট ওটা আমি মেশিন তৈরি করতে পারতেছি না, তার মানে ল্যাঙ্গুয়েজটা রেগুলার না। তাহলে রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করার জন্যই আমরা আসলে ফাইনাইট অটোমাটা ইউজ করতাম। এখন আমাদের সামনে রেগুলার ল্যাঙ্গুয়েজ ছাড়া আরেক ধরনের ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা বলবো এখন, যে ল্যাঙ্গুয়েজকে আমরা বলি কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। যেখানে বলা আছে দেখেন কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। তাহলে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ গুলো আসলে আমরা এই ফাইনাইট অটোমাটা দিয়ে অ্যাকসেপ্ট করতে পারি না। এখানে আমাদের যেই নতুন মেশিনটা দরকার হয় সেই মেশিনের নাম হচ্ছে পুশ ডাউন অটোমাটা। তাহলে পুশ ডাউন অটোমাটা আমাকে হেল্প করে এই কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজকে অ্যাকসেপ্ট করার জন্য। তাহলে দুইটা জিনিস এখানে বললাম, একটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। রেগুলার ল্যাঙ্গুয়েজের জন্য আমরা ইউজ করবো ফাইনাইট অটোমাটা, সেটা ডিএফএ এনএফএ অ্যাপসিলন এনএফএ যে কোনো মেশিন হতে পারে। আর একটা হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ, যার জন্য আমরা ইউজ করব নতুন একটা মেশিন যেটা হচ্ছে পুশ ডাউন অটোমাটা। এখানে আমাদের যেই জিনিসটা এক্সট্রা সেটা বলা আছে দেখেন উইথ অ্যান এক্সট্রা মেমোরি। তাহলে আমরা একটা মেমোরি এখানে ইউজ করতে পারছি এক্সট্রা ভাবে, যেটা আসলে আমাদের ডিএফএ বা এনএফ এর ক্ষেত্রে এই মেমোরিটা এক্সট্রা মেমোরি ছিল না। তাহলে মেমোরি ব্যাপারটা কি আসলে, যে আমরা এক্সট্রা কোনো ডেটা স্টোর করার জন্য একটা লোকেশন বা একটা জায়গা, যেটাকে আমরা মেমোরি বলতেছি। কম্পিউটার রেসপেক্টে মেমোরি বলতে আমরা কি বুঝি? যেখানে আসলে কোনো কিছু রাখা যায়, জমা করে রাখা যায়, যাতে পরবর্তীতে ওখান থেকে আবার ডেটাগুলোকে রিকল করা যায়, ওই জিনিসকে মেমোরি বলি। তাহলে আমরা এই ফাইনাইট অটোমাটার সাথে যখন একটা মেমোরি ইউজ করবো, এক্সট্রা মেমোরি, সেই মেমোরিটা কোন টাইপের মেমোরি হয় বলা আছে স্ট্যাক মেমোরি। তাহলে স্ট্যাক একটা মেমোরি আমরা ইউজ করব। তাহলে যখনই একটা ফাইনাইট অটোমাটা বা এফ এ, এখানে বলি এরকম যে একটা এফ এর সাথে বা ফাইনাইট অটোমাটার সাথে আমরা যদি একটা মেমোরিকে অ্যাড করে দিই, তখন যে কনসেপ্টটা তৈরি হবে এটার নামই হচ্ছে আসলে পুশ ডাউন অটোমাটা। তাহলে পুশ ডাউন অটোমাটা আর কিছুই না, একটা ফাইনাইট অটোমাটা তার সাথে একটা মেমোরি অ্যাড হচ্ছে। তাহলে এই মেমোরিটা আমাদের ডিএফএ বা এনএফএ তে ছিল না, বাট পুশ ডাউন অটোমাটার ক্ষেত্রে আমরা এডিশনাল মেমোরিটা পাচ্ছি। ফলে কি হচ্ছে, আমরা ডিফারেন্ট প্রবলেম গুলো সলভ করতে পারছি। কি ধরনের প্রবলেম একটু আমরা দেখি, যে কোন প্রবলেম আসলে আমরা সলভ করবো এটা এই ধরনের পুশ ডাউন অটোমাটা ইউজ করে। পুশ ডাউন অটোমাটা দেখার আগে আমরা একটু প্রবলেম গুলো নিয়ে কথা বলে আসি, তাহলে আমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। আমাকে বলা আছে যে আমাকে হচ্ছে এমন একটা
ডিএফএ তৈরি করতে হবে যেটা কি করতে পারবে, অ্যাকসেপ্ট করতে পারবে a⁴n b⁴m। এখন a⁴n এবং b⁴m দিয়ে আমরা কি বোঝাই আসলে? এখানে আমাকে এন এবং এম কে বলা আছে দুটো ভেরিয়েবল, এন একটা ভেরিয়েবল, এম একটা ভেরিয়েবল, এবং এন এবং এম এর মান হতে পারবে কত, গ্রেটার দেন অর ইকুয়াল 1। তার মানে হচ্ছে এন এবং এম কে আমরা এক বা একের থেকে বড় যে কোনো মান নিতে পারবো। তাহলে আমি যদি দেখি যে আসলে কি হয় সেক্ষেত্রে, তাহলে প্রথমে আমাকে বলা আছে a⁴n b⁴m। তার মানে আমি যদি ধরে নেই, আমরা ধরলাম, জাস্ট ম্যাথে তো আমরা আসলে অনেক সময় কি করি, মান ধরে নেই, তাই না? তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের আসলে এন এর মান হচ্ছে, আমরা ধরে নিচ্ছি যে আমাদের এন এর মান হচ্ছে 1। যদি 1 হয় তার মানে আমাদের 1 এর থেকে ছোট হতে পারবে না, যেহেতু বলাই আছে যে এন এবং এম এর মান হতে হবে গ্রেটার দেন অর ইকুয়াল 1। তার মানে 1 বা 1 এর থেকে বড় হতে পারবে। তা আমরা প্রথমে ধরে নিলাম মান যদি 1 হয় তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে এন বি এম। তাহলে আমরা এন এর মান ধরলাম 1 এবং এম এর মানও ধরলাম 1, দুইটার মানই আমরা 1 1 ধরে নিলাম, n1 m1। তাহলে দাঁড়াচ্ছে কি, a⁴n মানে a⁴1 আসবে, যেহেতু এন এর মান 1 ধরেছি। b⁴m মানে হচ্ছে b এর মানও 1 আসবে, তার মানে b⁴1 লিখলাম। a⁴1 মানে হচ্ছে এ একটা, পাওয়ার 1 মানে কি একটাই থাকে, স্কোয়ার বলে আমরা বলছি দুইটা, তাই না? a⁴2 বলা মানে কি a স্কোয়ার বলি আমরা এটাকে। যখন পাওয়ারে 1 থাকে তার মানে এ একটা পাবো, বি এর পাওয়ার 1 মানে বিও একটা পাবো। তার মানে হচ্ছে মিনিমাম, আমি এমন একটা মেশিন তৈরি করতে বলছে আমাকে যে মিনিমাম কি করবে, এই এ বি অ্যাকসেপ্ট করবে। কারণ আমরা বলছি যে এন এবং এম হতে পারে তার পাওয়ারে, তাহলে এন এবং এম এর মান যদি 1 ধরি, এর থেকে ছোট তো ধরা পসিবল না। যদি আমরা 1 ধরি সেখানে দেখতে পাচ্ছি a⁴1 b⁴1, তার মানে একটা এ একটা বি থাকলে আমরা অ্যাকসেপ্ট করব। এখন মান তো আমরা চেঞ্জও করতে পারি, আমরা বললাম যে না আমরা এন এর মান ধরবো 2। এখন চাইলে আপনি এন এর মান 2 ধরলে এম এর মানও 2 ধরতে পারেন, অথবা এম এর মান অন্য কোনো কিছু ধরতে পারেন। তাহলে এমন আমাকে কিন্তু বলা নাই যে এন এবং এম এর মান সমান হইতে হবে, এরকম কিছু বলা নাই। তাহলে আমাকে বলা আছে এন এবং এম দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল, এবং যাদের মান এক বা একের থেকে বড় হতে পারে। তাহলে আমরা চাইলে এটাও করতে পারি যে এন এর মান 2 বাট এম এর মান 1 থাকতে পারে, পসিবল, কোনো সমস্যা নাই। কারণ আমাকে এমন কোনো শর্ত বলা নাই যে এন এবং এম সমান হইতে হবে, শুধু বলছে যে এন এবং এম এর মান হইতে হবে এক বা একের থেকে বড়। তাহলে যদি এই সিচুয়েশন চিন্তা করি যে এন এর মান 2 এম এর মান 1, তাহলে আমাদের কি দাঁড়াবে, a⁴n যেহেতু, তাহলে আমরা লিখবো a⁴2, এন এর মান 2। আর বি এর মান লিখবো হচ্ছে b⁴m এর মান যেহেতু 1, তাহলে b⁴1। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজে, এ স্কোয়ার মানে হচ্ছে দুইটা এ, আর বি মানে তো একটা বি, তার মানে এ বি। এটাকেও আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, যেমন এই মিনিমাম যেমন এ বি কে অ্যাকসেপ্ট করতে হবে যখন আমরা 1 1 চিন্তা করব, একইভাবে এ বি এটাকে অ্যাকসেপ্ট করতে হবে। এখন কেউ যদি বলে যে না আমরা এন এর মান ধরলাম 1, এম এর মান ধরলাম 2, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা নেই, এটাও পসিবল। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ল্যাঙ্গুয়েজে কি আসবে, এ এর মান হবে a⁴1, আর বি এর ক্ষেত্রে হবে b⁴2। তাহলে a⁴1 মানে একটা এ, আর b⁴2 মানে দুইটা বি। তাহলে এটাও অ্যালাউ করবো। তাহলে একই ভাবে চিন্তা করে দেখেন, এন এর মান তো হতে পারে 9, এম এর মান হতে পারে 15, মানে যে কোনো মান এন এবং এম এর ক্ষেত্রে হতে পারে যেটা আসলে এক বা একের থেকে বড়। তাহলে আমাকে এমন একটা মেশিন তৈরি করতে হবে যেটা আসলে এই সব ব্যাপারগুলোকে অ্যাকসেপ্ট করে। মিনিমাম কোনটা অ্যাকসেপ্ট করবে, এ বি, যেহেতু এখানে এ এবং বি, যখন আমরা বলবো হচ্ছে এন এর মান এবং এম এর মান 1, তাহলে এ বি হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রিং, তাহলে এটাকেও অ্যাকসেপ্ট করবে। এর থেকে বড় যে কোনো মান, এন এর যে কোনো মান, এম এর যে কোনো মান, যাই দেয় না কেন সবকিছু আমাকে অ্যাকসেপ্ট করতে হবে, ব্যাপারটা এরকম। এখন এটাকে যদি আমরা ডিএফএ তে কনভার্ট করতে চাই তাহলে কিভাবে করবো, একটু যদি আমরা দেখি যে ডিএফএ করলে কিভাবে করা যায় এই ব্যাপারটাকে সলভ। তাহলে ডিএফএ করার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা মিনিমাম স্ট্রিং বলতে হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম কি মিনিমাম স্ট্রিংটা কত, বলেন তো, দেখলাম এই ল্যাঙ্গুয়েজের রেসপেক্টে এভরিথিং। মিনিমাম স্ট্রিংটা দেখলাম এ বি, তার মানে এ বি হচ্ছে আমাদের মিনিমাম স্ট্রিং। এরপরে বলছিল যে এ একটা হতে পারে, বি তিনটা হতে পারে, এটাও হলে সমস্যা নাই। আবার যদি কেউ বলে যে না এ দুইটা হবে প্রথমে, তারপরে বি দুইটা হবে, এটাও কোনো সমস্যা নাই। তাহলে এখানে একটা প্যাটার্ন আছে, খেয়াল করতে হবে। প্রথমে এ থাকতে হবে এনি নাম্বার অফ এ, এন এর মান যেহেতু এক এক থেকে বেশি বেশি যে কোনো কিছু হতে পারে, তার মানে এনি নাম্বার অফ এ থাকবে, তারপরে এনি নাম্বার অফ বি থাকবে। এটি হচ্ছে আমাদের প্যাটার্ন। তার মানে এ একটা বি একটা থাকতে পারে, এ দুইটা বি চারটা থাকতে পারে, যে কোনো নাম্বার অফ এ বি থাকতে পারে। তার মানে এই এ এর আগে কিন্তু বি থাকা পসিবল না, যেহেতু শুরু করতে হবে এ দিয়েই বলা আছে। আবার দেখেন এই বি এর পরেও কিন্তু আবার এ থাকা পসিবল না, তার মানে আমাকে শুরুতে শুধু এই থাকতে হবে যে কয়টাই থাকুক, এরপরে আবার কতগুলো বি থাকতে হবে যে কয়টাই থাকুক, মিনিমাম একটা, একের বেশি থাকলেও সমস্যা নেই। বাট এই পি এর পরে আর এ অ্যাকসেপ্ট করবো না। তার মানে কেউ যদি এরকম ইনপুট দেয় প্রথমে বি তারপরে এ তারপরে বি, এটাকে অ্যাকসেপ্ট হবে?
বি এ আচ্ছা বি, এটা কি অ্যাকসেপ্ট হবে? এটা অ্যাকসেপ্ট হবে না, কারণ আমাদের বলা আছে প্রথমে এ থাকতে হবে, যতগুলোই থাকুক, তারপরে বি থাকতে হবে। বাট প্রথমে বি থাকলে এটা অ্যাকসেপ্ট হবে না, তার মানে এটা অ্যাকসেপ্ট করা যাবে না। আবার কেউ দিল প্রথমে একটা এ, তারপরে দিল বি, এরপরে দিল আবার একটা বি, তারপর একটা এ দিচ্ছে, এটা কি অ্যাকসেপ্ট হবে? এ ডাবল বি এ, না এটা কি স্যার। অ্যাকসেপ্ট হবে কিনা? এটাও অ্যাকসেপ্ট হবে না, কারণ আমরা বলেছি এনি নাম্বার অফ এ থাকার পরে এনি নাম্বার অফ বি থাকতে পারবে, তারপরে আর আবার এ থাকা যাবে না। তাহলে প্যাটার্নটা আমাকে খেয়াল করতে হবে। আর এ এবং বি এর সংখ্যা এক বা একের থেকে বেশি যে কোনো কিছু হতে পারবে, এটুকু আমাকে খেয়াল করে মেশিন ড্র করতে হবে। মানে এই ধরনের স্ট্রিং আমরা অ্যাকসেপ্ট করবো না, বাট এইগুলোকে অ্যাকসেপ্ট করবো। তাহলে এটা যদি ডিজাইন করতে চাই ডিএফএ দিয়ে খুব ইজিলি করা পসিবল। কারণ আমরা কিভাবে করবো, একটা ইনিশিয়াল স্টেট নিব, যেখান থেকে আমরা স্টার্ট করবো, একটা পয়েন্ট বলবো, দ্যাট ইজ এ কিউ নট, একটা স্টার্টিং পয়েন্ট যদি আমরা বলি। তাহলে কি বলা আছে, আমাকে মিনিমাম স্ট্রিং হচ্ছে এবি হইতে হবে। তাহলে এবি মিনিমাম স্ট্রিং হলে আমরা কি জানি যে আমাকে প্রথমে এবি টাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা মেশিন তৈরি করতে হবে। তার মানে আমরা ইনিশিয়াল স্টেট থেকে প্রথমেই আমাকে ইনপুটে এ চেক করতে হবে, যদি এ দেয় তাকে আমরা নিয়ে আসবো পরবর্তী স্টেট বা কিউ ওয়ানে। এই কিউ ওয়ানে আসার পরে যদি সে দেয় বি, তাহলেই শুধুমাত্র তা আমরা পরবর্তী স্টেট বা কিউ টু তে তাকে নিয়ে আসবো। তো এটা স্যার, হচ্ছে এখান আমাদের থেকে আমরা ল্যাঙ্গুয়েজ গুলো লিখে নিব। কোনটা। ল্যাঙ্গুয়েজ আমরা যেগুলো লিখলাম স্যার, এগুলোকে নোট করে নেবো স্যার। এটা আপনি মানে আবার বোঝার জন্য লিখলাম, এখন এটা লেখাটা নেসেসারি না, বাট আপনি যদি লিখে নেন কোনো সমস্যা নেই। মানে এটা লিখলাম কেন, যেহেতু আমাদের এই জিনিস এই প্যাটার্নটাকে বোঝানোর জন্য আমরা এটা বললাম। তাহলে আমি চাইলে মিনিমাম স্ট্রিংটা অন্তত লিখে নিতে পারি, তাহলে হয়তো আমাদের বুঝবো যে আমরা মেশিন তৈরি করতেছি কার জন্য, এইটার জন্য তৈরি করতেছি। তার মানে এই মিনিমাম স্ট্রিংটা যদি এবি, এটার জন্য একটা মেশিন তৈরি করতেছি, তাহলে এটা বুঝলাম কিভাবে এবি হবে। যেহেতু আমরা বলেছি এন এবং এম এর মান হতে হবে এক বা একের থেকে বেশি, তাহলে মিনিমাম তো এক দিতেই হবে, একের থেকে তো কম দিতে পারবেন না। তাহলে মিনিমাম আমরা ধরলাম এক, এক ধরলে দেখলাম যে একটা এ একটা বি মিনিমাম দিতে হবে। তাহলে এই রেসপেক্টে আমরা মিনিমাম স্ট্রিংটা পেলাম এবি, ওই জন্য আমরা মেশিনটা তৈরি করতেছি। তার মানে শুধুমাত্র যদি এই স্ট্রিংটা আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু মেশিনটা আমরা শুরু করতে পারবো, তাই না? এটুকু জি। বুঝতে পারলে আমরা মেশিনটা স্টার্ট করতে পারবো। তাহলে এটুকু কিন্তু আমাদের এবি এর জন্য অ্যাকসেপ্ট হয়ে গেল। এখন আমরা বলছি যে এ বি একটাও দিতে পারে, এ অনেকগুলা দিতে পারে, বি ও অনেকগুলা দিতে পারে, তাহলে সেটাকে তো আমাকে এই মেশিনের ভিতরে সেটা বলে দিতে হবে যাতে ওইগুলো অ্যাকসেপ্ট করে। যেমন কেউ যদি এরকম একটা ইনপুট দেয় এ তিনটা বি, অথবা দুইটা এ দুইটা বি, ওগুলো যাতে অ্যাকসেপ্ট করে, ওটাও তো আমাকে মেশিনে ইনফরমেশন দিতে হবে যে এগুলো দিলেও কিন্তু তুমি অ্যাকসেপ্ট করতে হবে তোমাকে। তাহলে এই জন্য আমরা কিভাবে বলবো, তো এটা বলার নিয়ম হচ্ছে যে আমরা বলছিলাম যে ডিএফ এর ক্ষেত্রে কি করতে হয়, যতগুলো স্টেট থাকে সবগুলোকে আমাকে কমপ্লিট করতে হয়। তার মানে যেখানে যেখানে ইনকমপ্লিট আছে এগুলো ফিল আপ করতে হবে। যেমন এই কিউ নটে আমরা এ এর কথা শুধু বলছি, এ দিলে কিউ কিউ ওয়ানে আসো, বাট বি দিলে কি হবে বলি নাই। তাহলে আমরা কি বুঝতে পারতেছি যে কিউ নটে বি দিলে কি হবে আসলে? কিউ নটে যদি কেউ প্রথমে বি দেয় ইনপুট, তাহলে কি হবে এটা আমরা বুঝতে পারতেছি কিনা একটু বলেন তো। ডেড স্টেট স্যার। তাহলে এখানে ডেড স্টেটে যাবে, এছাড়া কোনো উপায় নাই, কারণ আমাকে বলাই আছে যে প্রথমে এ দিয়ে শুরু করতে হবে তারপরে বি। তার মানে এখানে কোথাও কেউ বি দিয়ে শুরু করলে তাকে তো আর আমরা অ্যাকসেপ্ট কখনোই করবো না। তার মানে কেউ যদি বি দিয়ে স্টার্ট করে তাকে আমরা ডেড স্টেটে পাঠিয়ে দেবো। সিম্পল কনসেপ্ট। তার মানে আমরা কিউ নট কিউ ওয়ান কিউ টু ছিল, এটা কিউ থ্রি নামে নতুন একটা স্টেট বলবো, যেটাকে আমরা ডেড স্টেট হিসেবে কনসিডার করবো। ডেড স্টেট হচ্ছে আমাদের কিউ থ্রি। এখানে পাঠাইলাম কেন, যেহেতু সে শুরু করছে বি দিয়ে, কারণ আমাদের ল্যাঙ্গুয়েজে কখনোই কিন্তু বি দিয়ে শুরু হওয়ার কথা বলা নেই। তাহলে আমাদের এই কিউ নটটা এ বি এর জন্য আমরা কমপ্লিট করলাম। এখন কিউ ওয়ানেও দেখা যাবে আমাকে একইভাবে কমপ্লিট করতে হবে। কিউ ওয়ানে বলা আছে যদি কেউ বি দেয় তাহলে তুমি তাকে কিউ টু তে নাও, বাট এ দিলে কি করবে সেটা বলা নাই। এখন কিউ ওয়ানে দেখেন আমরা যদি চলে আসছি কিভাবে, একটা এ দেখে আসছি প্রথমে। এখন আমরা বুঝলাম একটা এও থাকতে পারে, একের বেশিও এ থাকতে পারে, তাই না? দুইটা তিনটা চারটা পাঁচটা যতগুলো খুশি এ থাকতে পারে। তাহলে এই জিনিসটাকে আমরা খুব সিম্পলি কি করি, একটা লুপ বলে দেই, তাই না? যে একবার এ দিয়ে তুমি যখন কিউ ওয়ানে আসছো, এরপরে যতবার এ দিবা এই কিউ ওয়ানেই থাকবা। কারণ একবারই দিচ্ছে, তারপরে দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার 15 বার যতবার দেখ আমরা কোনো সমস্যা নাই, কিউ ওয়ানই তাকে রাখবো। এরপরে যখন একটা বি মানে পাস করবে তখন তাকে আমরা কিউ টুতে দিয়ে দিব। তার মানে কি, নাম্বার অফ এর পরে একটা বি হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে যাবে। দেখেন আমরা এখানে কি করলাম, তার মানে একবার এ দিয়ে কিউ ওয়ানে আসার পরে যতবার এ দিব ততবারই আমি এখানে লুপ করতে থাকবো। তার মানে আমাকে মাল্টিপল এসে অ্যাকসেপ্ট করতেছে। এখন বি দিয়ে আমি একবার যখন কিউ টুতে আসলাম, তাহলে কনসেপ্ট একই রকম, যে বি দিয়ে আমি একবার কিউ টুতে আসার পরে এরপরে যতবার বি দেই আমি কিন্তু এখানেই লুপ করব। কারণ আমরা বলছি যে বি একটাও থাকতে পারে, তাহলে একটা থাকলে সে অ্যাকসেপ্ট করবে, দুইটা থাকলে তিনটা থাকলে চারটা থাকলেও সে অ্যাকসেপ্ট করবে, সবগুলো অ্যাকসেপ্ট করবে। তার মানে একটা কেউ মিনিমাম, তার মানে কি, কেউ যদি একটা এ দেয় তাকে কিউ ওয়ানে নিয়ে আসবে, এরপর একটা বি দিচ্ছে তাকে কিউ টু তে অ্যাকসেপ্ট করবে। বাট কেউ দুইটা এ দিচ্ছে, তার মানে কি করবে, তাকে প্রথমে একটা এ দিয়ে কিউ ওয়ানে আসবে, দ্বিতীয় এর জন্য তাকে কিউ ওয়ানে আবার স্টে করবে, তারপরে বি এর জন্য অ্যাকসেপ্ট করবে। তার মানে দুইটা এ বি দিলেও অ্যাকসেপ্ট হবে। কেউ যদি দুইটা এ দুইটা বি দেয় তার মানে কি হবে, প্রথমে একটা এ দিয়ে তাকে কিউ ওয়ানে আসবে, দ্বিতীয় এর জন্য তাকে কিউ ওয়ানে রাখবে,
3 নাম্বার বি এর জন্য তাকে নিয়ে আসবে এখানে, পরবর্তী বি এর জন্য তাকে আবার কিউ 2 তেই রাখবে। তার মানে দুইটা এ দুইটা বি দিলেও কিন্তু অ্যাকসেপ্ট হচ্ছে। তার মানে এনি নাম্বার অফ এ এবং এনি নাম্বার অফ বি দিলেই কিন্তু আমরা এই মেশিন এখন অ্যাকসেপ্ট করতেছি। বাট এই কিউ 2 তে এসে যদি কেউ এখন এ দেয়, কিউ 2 তে এসে এ দেয়, তার মানে কি? এটা তো সেটা ডিফেক্ট। কি ভুল করতেছে? কারণ আমাকে ডিফেক্ট। তো লাস্টে বি থাকার কনসেপ্ট নাই, আমাকে বলা, সরি, লাস্টে এ থাকার কনসেপ্ট নাই, আমাকে বলা আছে প্রথমে এ থাকবে, তারপরে বি থাকবে, তারপরে আর কিছু থাকতে পারবে না। মানে বি যতগুলো থাকুক, 1000 বি থাকুক, 2000 বি থাকুক, সমস্যা নাই। বাট এই বি এর পরে আর এ আসা যাবে না। তাহলে যদি কেউ এখানে এ দেয়, তাকে আমরা ডেড স্টেটে পাঠিয়ে দিব, ডেড স্টেটে চলে যাও। তাহলে এই ছিল আমাদের কনসেপ্ট। এবং এইখানে ডেড স্টেটে কি করতাম, ডেড স্টেটে যখন চলে আসি, ডেড স্টেটে আমরা এ এবং বি যাই দেই না কেন, এখানেই আমরা এটার জন্য লুপ করতে থাকি। এ দিলেও লুপ করবো, বি দিলেও লুপ করবো। তাহলে এই যে মেশিনটা তৈরি করলাম, এটাই আসলে আমাদের এই ল্যাঙ্গুয়েজকে সাপোর্ট করতেছে, এ পাওয়ার এন বি পাওয়ার এম। তাহলে আমরা একটু প্রবলেমটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে কি করলাম দেখেন, আমি এখানে বলতেছি এ পাওয়ার এন বি পাওয়ার এন। তাহলে এই যে চেঞ্জটা করলাম, এর ফলে চেঞ্জ কতটুকু হচ্ছে আপনারা কেউ কি বলতে পারবেন যে চেঞ্জ কতটুকু হচ্ছে মেশিনে? ডিজাইন এ ডিএফএ ফর অ্যাকসেপ্টিং এ পাওয়ার এন বি পাওয়ার এন হোয়ার এন গ্রেটার দ্যান ইকুয়াল 1। তাহলে আগের মেশিন এবং এই মেশিনের ভিতরে ডিফারেন্স কতটুকু কেউ বলবেন? আগে যেটা করছিলাম এবং এটা কি একই নাকি কোনো চেঞ্জ আছে? চেঞ্জ আছে স্যার। কি চেঞ্জ ধরতে পারতেছেন কিনা বলেন তো, চেঞ্জটা কি আসলে? যদি আমি যদি স্যার এ যদি একবার নেই তাহলে স্যার বিও আমার একবার নিতে হবে, মানে তাই তার মানে মান এন এর মানটা এক হ্যাঁ, হবে। এইখানে দেখেন আমরা ভেরিয়েবল একটা ইউজ করছি। আগে আমরা যেটা করেছিলাম যে এন এবং এম নামে দুইটা ভেরিয়েবল নিয়েছিলাম। ফলে কি হতে পারতো, এ আমরা একটা নিতে পারতাম, বি 5টা নিতে পারতাম, অথবা বি 10টা নিয়ে এ 2টা নিতে পারতাম, তাই না? মানে আমরা এ এবং বি এর সংখ্যা সমান নিতে হবে এমন কোনো শর্ত কিন্তু আগেরটাই ছিল না। এই জন্য আমরা কি করতাম যে যতগুলা খুশি এ নিতে পারতাম, তারপর যতগুলা খুশি বি নিতে পারতাম, কোনো সমস্যা নেই। বাট এইখানে কিন্তু আমাকে রেস্ট্রিকশন বলতো, আমাকে বলছে কি যে এন নামে একটা ভেরিয়েবল আমরা ইউজ করছি, এ এর পাওয়ারও এন, বি এর পাওয়ারও এন। তার মানে যদি আমরা এন এর মান 1 ধরি, আমরা যদি ধরি যে আমাদের এন এর মান হচ্ছে 1, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়? তাহলে আমাদের দাঁড়ায় হচ্ছে আমাকে অবশ্যই কি হইতে হবে, এ নিতে হবে একটা, বি নিতে হবে একটা। যদি যদি এন এর মান 1 ধরি, যদি এন এর মান 2 ধরি, তাহলে অবশ্যই আমাকে নিতে হবে এ 2টা, তারপরে বি 2টা। যদি 3 ধরেন, তার মানে এ 3টা হবে, বি 3টা হবে। তার মানে এখানে কিন্তু আমাকে অবশ্যই এ এবং বি এর মান সেম হইতে হবে, এটা আমাকে রেস্ট্রিকশন দিচ্ছে। তাহলে প্রথমে এ থাকতে হবে, দ্যাট ইজ ঠিক আছে, প্রথমে এ আছে, তারপরে বি থাকতে হবে, সেটাও ঠিক আছে। বাট এ যতগুলো আছে ততগুলাই বি থাকতে হবে। এখন এই প্রবলেম যদি আমাকে ডিএফএ দিয়ে সলভ করতে বলা হয়, তাহলে আমরা এই প্রবলেম কি ডিএফএ দিয়ে সলভ করতে পারবো, যেটা আমরা এই মাত্র করলাম এম এন এর জন্য? এটা কি ডিএফএ দিয়ে সলভ করা যাবে কিনা? আই থিঙ্ক এনএফএ লাগবে। এনএফএ লাগবে, আচ্ছা। এনএফএ বা ডিএফএ কোনো ব্যাপার দিয়েই আমরা আসলে এই পার্টিকুলার প্রবলেম সলভ করতে পারবো না। কেন পারবো না? আমরা যেটা করতে পারবো আসলে, আমরা যে এই আগের মেশিন যেমন করছিলাম, যে কোনো একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতাম। ধরেন এটা আমরা যদি আবার একটু চিন্তা করি, যে একটা ইনিশিয়াল স্টেট থেকে শুরু করতাম আমি, কিউ নট। এরপরে আমাকে মিনিমাম স্ট্রিং যেহেতু এ বি হইতে হবে, তার মানে আমাকে প্রথমে অবশ্যই প্রথমে এ পাইতে হবে। এ দিলাম, এ দিলে আমি চলে আসবো পরবর্তী স্টেট বা কিউ 1 স্টেটে। এরপর আমাকে পেতে হবে বি, যেহেতু আমাকে মিনিমাম স্ট্রিং এ বি আছে, আমি চলে আসবো কিউ 2 স্টেটে। এটুকু তো মেইন আগের মতোই সেম, একটা এ একটা বি এর জন্য। বাট দুইটা বি হইলে দুইটা এ হবে, যে তিনটা এ এর জন্য তিনটা বি হবে, এই জিনিসটা নিয়ে আমরা ঝামেলায় পড়ে যাবো। কেন ঝামেলায় পড়বো? আমরা আগে কি করতাম, যে একটা এ দিয়ে কিউ 1 এ আসার পর একটা লুপ ইউজ করতাম। লুপ দিয়ে বলতাম যে এরপর যতগুলা এ পাবা তুমি অ্যাকসেপ্ট করবা, বি এর ক্ষেত্রেও একবার বি পেয়ে এখানে আসার পর যতগুলা বি পাবা তুমি অ্যাকসেপ্ট করবা। বাট এখানে ঝামেলাটা দাঁড়াচ্ছে এরকম, কেউ যদি কেউ যদি কি করলো প্রথমে, এরপর আমরা পুরো মেশিনটা কমপ্লিট করে নিই, এরপর আমরা বলছিলাম যে কেউ যদি বি দিয়ে শুরু করে তাকে আমরা ডেটে পাঠিয়ে দিব, মানে কিউ 3 তে পাঠিয়ে দিব, যেহেতু বি দিয়ে শুরু করাটা আমরা অ্যাকসেপ্ট করব না। আবার কেউ ওই যে কিউ 2 তে আসার পর যদি এ দেয়, তাকেও আমরা কিউ 3 তে পাঠাবো এ এর জন্য। এবং এইখানে এ বি এর জন্য আমরা লুপ করবো। এটাই বলছিলাম যখন এন এবং এম নামে দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল ছিল। বাট এখানে যদি একটাই ভেরিয়েবল, তাহলে এখানে প্রবলেমটা কি দাঁড়াচ্ছে, আমি ইনপুটে দিলাম মেশিনকে যে 2টা এ, এরপরে দিলাম 3টা বি, 2টা এ 3টা বি দিলাম। তাহলে মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 2টা এ দিলে কি হবে, কিউ 0 থেকে শুরু হলে প্রথম এ দেখে সে আসবে কিউ 1 এ, দ্বিতীয় এ এর জন্য সে কিউ 1 এই থাকবে, তারপরে বি এর জন্য সে কিউ 2 তে যাবে, এরপরে 2টা 3টা 4টা 5টা যতগুলোই বি দেই না কেন, সে কিউ 2 তেই থাকবে। তাহলে এইখানে এ এবং বি কিন্তু সমান হচ্ছে না। কেন সমান হচ্ছে না?
এই কারণটা হচ্ছে এরকম যে আমরা যে লুপ ইউজ করি, লুপটা আমাদের কিন্তু আসলে ইনফাইনাইট লুপ বলি আমরা এটাকে, যে যতবার খুশি ঘুরতে পারবো। এমন কোনো রেস্ট্রিকশন দেওয়া নাই যে এখানে দুইবারই শুধু অ্যাকসেপ্ট করবে, দুইয়ের বেশি নেওয়া যাবে না। লুপের ক্ষেত্রে আমি যদি এখানে 100 বারও দেই, সে কি এই লুপেই ঘুরবে না? একটু বলেন তো। জি স্যার। তাহলে আমরা ডিএফএ তে যে লুপ ইউজ করি, এই লুপটা কিন্তু আসলে কোনো ডিফাইন লুপ না, এটা কি ইনফাইনাইট লুপ। তার মানে এখানে আমরা চাইলে যতবার খুশি এ দিতে পারি, যতবার খুশি বি দিতে পারি। তার মানে এটা আসলে আমাকে এই যে কাউন্টিং এর যে ব্যাপারটা ছিল, যে এ যতগুলো আছে বি ততগুলো আছে, সেটা কিন্তু এই মেশিন আমাকে কখনোই এই ধরনের ব্যাপারটা আমাকে অ্যালাউ করবে না। তাহলে যদি আমাকে বলা থাকে, যে যদি এরকম বলা থাকতো যে এ পাওয়ার এন বি পাওয়ার এন, বাট এন এর মানটা এক্স্যাক্টলি বলা আছে, এটার মানে এন এর মান হবে 2 এক্স্যাক্টলি, অথবা এন এর মান বলা আছে 3, এন এর মান বলা আছে 5, যখন নির্দিষ্ট একটা মান বলবে এন এর, তখন আমরা ডিএফএ বানাইতে পারবো। যখন এন এর মান 2 বলা থাকবে নির্দিষ্ট, তখন আমাদের আসলে ল্যাঙ্গুয়েজে কি বসবে? দুইটা এ থাকবে, দুইটা বি থাকবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের লুপ লাগতেছে না, কারণ আমরা তখন কি করব? যে কিউ নট স্টেটে প্রথমে একটা এ দেখে কিউ 1 এ আসবো, এরপরে কিউ 1 থেকে আরো একটা এ দেখে কিউ 2 তে যাব, কিউ 2 থেকে একটা বি দেখে কিউ 3 তে যাব, দেন কিউ 3 থেকে আরেকটা বি দেখে কিউ 4 এ যাব। ব্যাপারটা এরকম কিনা বলেন তো? যখন দুইটা এ দুইটা বি বলা থাকবে, তখন আমরা কি করব? প্রথমে এর জন্য একটা স্টেট চেঞ্জ করলাম, দ্বিতীয় এর জন্য আরেকটা স্টেট চেঞ্জ করব, তারপরে বি এর জন্য আরেকটা স্টেট, পরের বি এর জন্য একটা স্টেট। তার মানে এক একটা স্টেট চেঞ্জ করে করে আমরা করে একটা করে ইনপুট কাউন্ট করতেছি। বাট যখনই আমাকে বলা থাকবে যে এন এর মান হচ্ছে 1 বা 1 থেকে বড়, তার মানে কি এন এর মান তো যে কোনো কিছু হতে পারে, 5 হতে পারে, 10 হতে পারে, 15 হতে পারে, আমি তো জানি না কত হবে এন এর মান। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি এই যে লুপ ইউজ যেটা করতাম, এই লুপ ইউজ করলে কিন্তু আমাদের আমি বুঝতে পারছি না যে এন এর মানটা আসলে মানে কতবার আমি লুপে ঘুরতেছি। এটা কি আমরা কাউন্ট করতে পারি বলেন তো? হ্যাঁ স্যার। এই যে লুপ দিয়ে কি আমরা কাউন্ট করতে পারি যে এ কতবার আসলো? পারি না কিন্তু। তার মানে আমি যদি কেউ একবার এ দেয় তাকেও আমরা অ্যাকসেপ্ট করতেছি, কেউ যদি 10 বার এ দেয় তাকেও অ্যাকসেপ্ট করতেছি। মানে লুপ বলতেছে কি যে তুমি যতবার এ দিবা তুমি ততবার এখানেই থাকবা। কারণ কতবার যে এ দিচ্ছে সেটা তুমি একটা হিসাব রাখতে পারতেছি না। তাহলে এই প্রবলেমের কারণেই আমরা এই প্রবলেমটাকে, এই যে এন পাওয়ার এন বি এন পাওয়ার এন যেটা বলা আছে, এই প্রবলেমকে আমরা ডিএফএ দিয়ে সলভ করতে পারবো না। তাহলে ডিএফএ এটা সলভ করতে পারে না। তাহলে তার মানে যে আমরা বলছিলাম যে যখন একটা ল্যাঙ্গুয়েজকে আমরা ডিএফএ বা এনএফএ দিয়ে সলভ করতে পারবো, তাহলে ওই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বলবো রেগুলার ল্যাঙ্গুয়েজ। তার মানে যেহেতু এন পাওয়ার বিএন এটাকে আমরা ডিএফএ বা দিয়ে বা সলভ করতে পারতেছি না, আপনারা ট্রাই করে দেখবেন যে এনএফএ দিয়েও এটা সলভ করা যাবে না, মানে ফাইনাল অটোমেটা দিয়ে এটাকে সলভ করা যাবে না, ডিএফএ হোক বা এনএফএ হোক। এই প্রবলেম আপনি সলভ করতে পারবেন না। তার মানে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। তাহলে এই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ। কনটেক্সট ফ্রি ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে এখানে আমরা আসলে এই যে এ এবং বি এর মান সমান কিনা এই জিনিসটাও কিন্তু আমাকে চেক করতে হবে, যেটা আসলে রেগুলার ল্যাঙ্গুয়েজ বা ডিএফএ দিয়ে চেক করা পসিবল না। কেন পসিবল না? পসিবল না এই কারণে যে ডিএফএ তে আসলে কোনো এক্সট্রা মেমোরি নাই। ডিএফএ তে কোনো মেমোরি ইউজ করি না আমরা। আমরা ডিএফএ তে কি করি? লুপ ইউজ করি, মানে ইনফাইনাইট বার ঘোরার জন্য লুপ ইউজ করি। আর একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যে আমরা মনে রাখি যে এ পাইলে এখানে যাব, দেন বি পাইলে এখানে যাব। তার মানে স্টেট চেঞ্জ করে করে আমরা আসলে হিসাব রাখি যে কতগুলো স্টেট চেঞ্জ করলাম, কি পাইলাম। তো শুরু থেকে যখন আমরা বলছিলাম এ বি দিয়ে শুরু হবে, তার মানে প্রথমে এ দিব, তারপরে বি দিব, তার মানে আমাকে এ বি দেওয়া হয়ে গেছে, তাহলে আমি অ্যাকসেপ্ট করবো। তার মানে আমরা স্টেট চেঞ্জ করে করে হিসাব রাখতাম যে কতগুলো স্টেপ পার করলাম। বাট আমি গুনতে পারতাম না যে আমি কতবার এ দিলাম কতবার বি দিলাম, এটাকে গোনা পসিবল না। মানে আনলিমিটেড যখন আমরা এই ধরনের প্রবলেম বলবো, তাহলে এই প্রবলেম সলভ করার জন্য আমাদের আসলে যে কনসেপ্ট আসছে সেটা হচ্ছে পিডিএ বা পুশ ডাউন অটোমাটা। তাহলে পুশ ডাউন অটোমাটা এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারবো। তাহলে আমরা এখানে যেই এন বিএন বলা আছে এটার জন্য কি করব? ডিএফএ করবো না, এটার জন্য করবো আসলে পিডিএ, পুশ ডাউন অটোমাটা বা পিডিএ। এখন পিডিএ নিয়ে কথা বলতে গেলে আমরা পিডিএ এর যেই পেজটা ছিল ওটা একটু আরেকবার দেখি কি বলা আছে, দেন আমরা আবার এখানে আসি। পিডিএ এর যে ব্যাপারটা ছিল এটা একটু আমরা আবার ওপেন করি। দেখেন এই পিডিএ এর ক্ষেত্রে আমাদের বলা ছিল যে এই পিডিএ কিভাবে আমরা তৈরি করব। এখানে 60টা টুপেলের কথা বলা আছে, মানে 60টা জিনিস লাগবে একটা পিডিএ তৈরি করতে গেলে। আমরা যখন ডিএফএ তৈরি করতাম বা এনএফএ তৈরি করতাম আমরা বলছিলাম 5 টুপেল, 5টা জিনিস লাগে। কি লাগে? কিউ লাগে, মানে কিউ মানেই ছিল সেট অফ স্টেট, কতগুলো স্টেট লাগে একটা মেশিন বানাইতে গেলে। যেমন কিউ 1 কিউ 2 কিউ 3 এরকম স্টেট লাগে। কারণ কয়টা লাগবে সেটা মেশিন টু মেশিন ভেরি করতে পারে, এই জন্য বলছি সেট অফ স্টেট, মানে কতগুলো স্টেটের একটা সেট লাগবে, যেটাকে আমরা ক্যাপিটাল কিউ দিয়ে বোঝাই। এরপরে কি লাগে মেশিন তৈরি করতে? সিগমা লাগে। সিগমা মানে হচ্ছে ইনপুট আলফাবেট, যে আমরা মেশিনকে ইনপুট দিতে হয়। যেমন আমরা এ বি দিই ইনপুট, অথবা 0 1 ইনপুট দেই, এগুলোকে আমরা বলি ইনপুট সিম্বল, যেগুলোকে আমরা মেশিনকে ইনপুট দিব। এবং ওই ইনপুটের উপর বেস করে মেশিন কি করবে? আমাকে স্টেট টু স্টেট নিয়ে যাবে।
নেক্সট এখানে যে এই সিম্বলটা দেওয়া আছে এটা নতুন, এটা আমাদের ডিএফএ বা এনএফএ আমরা দেখি নাই। এই সিম্বলটার নাম হচ্ছে টাউ, TAU, টাউ। এই টাউ সিম্বলকে আমরা বলবো যেটা হচ্ছে পুশ ডাউন সিম্বল। এখন পুশ ডাউন সিম্বল কি জিনিস, আমরা বলেছিলাম যে এই যে পিডিএ, এই ব্যাপারটা হচ্ছে আসলে এরকম। পিডিএ মানে হচ্ছে আমাদের যেই ফাইনাইট অটোমাটা বা মেশিন যেটা ছিল ওই মেশিনের সাথেই আমরা কি করব, একটা এক্সট্রা মেমোরি ইউজ করব, একটা মেমোরি ইউজ করব। এই মেমোরিটা কোন টাইপের মেমোরি হবে, এটা একটা স্ট্যাক মেমোরি হবে, স্ট্যাক। আমরা যারা ডেটা স্ট্রাকচার পড়ছি, আপনার কি পড়ছেন ডেটা স্ট্রাকচার বলেন তো? স্যার এটা রানিং সেমিস্টারে আছে। আচ্ছা, রানিং সেমিস্টারে আপনাদের ডেটা স্ট্রাকচার আছে, তাহলে এই যে আপনি রানিং সেমিস্টারে ডেটা স্ট্রাকচার থাকে ওইখানে স্ট্যাকের কথা শুনছেন? এখন পর্যন্ত কি বলছে স্ট্যাক নিয়ে কথাবার্তা? জি স্যার। আচ্ছা, স্ট্যাক নামে এক ধরনের আমাদের ডেটা স্ট্রাকচার আছে যেখানে আমরা কি করতে পারি, আমরা কিছু আইটেম স্ট্যাকের ভিতরে রাখতে পারি। যেমন এই আইটেম যখন আমরা স্ট্যাকে রাখি তখন ওই কনসেপ্টটাকে আমরা বলি হচ্ছে পুশ করা। কোন একটা আইটেম যখন স্ট্যাকে আমরা রাখি এই কনসেপ্টটাকে আমরা বলি পুশ, যেটাকে আমরা নর্মালি অ্যারে বা অন্য ক্ষেত্রে বলি হচ্ছে ইনসার্ট করা। তাহলে আমরা তো আসলে ভেরিয়েবলের কনসেপ্ট সবাই জানি যে ভেরিয়েবল আসলে কি করতে পারে, একটা করে ভ্যালু স্টোর করতে পারে। তাহলে যখন আমাদের একটা ভ্যালু স্টোর করতে হয় তখন আমরা হয়তো ইন্টিজার টাইপের বা ফ্লট টাইপের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং ওটার ভিতরে একটা ভ্যালু রেখে দেই। বাট যখনই আমাকে মাল্টিপল ভ্যালু নিয়ে কাজ করতে হয় তখন আসলে আমাকে ভেরিয়েবল হেল্প করে না, তখন আমাদের ডিফারেন্ট ডেটা স্ট্রাকচারে যেতে হয়। ডেটা স্ট্রাকচারের ভিতরে আমাদের কি কি স্ট্রাকচার ছিল, একটা ছিল অ্যারে স্ট্রাকচার, অ্যারে। অ্যারের কনসেপ্ট তো অবশ্যই শুনছেন। অ্যারে মানে ছিল কি যে কি করতে পারে, মাল্টিপল ভ্যালু স্টোর করতে পারে। তাহলে এটা যদি একটা অ্যারে হয় তাহলে আমরা বললাম যে অ্যারের নাম হচ্ছে এ। তাহলে এটাকে এইভাবে ডিফাইন করতে হয়, ইন্টিজার অ্যারে হলে আমাদের অ্যারের সামনে এরকম একটা থার্ড ব্র্যাকেটের এনক্লোজ দিতে হয়, যেটা দেখে আমরা বুঝি দ্যাট ইজ অ্যারে, মানে মাল্টিপল ভ্যালু রাখতে পারবে। তাহলে কোন টাইপের, যদি আমরা সি প্রোগ্রাম করি তাহলে অবশ্যই টাইপটা বলতে হয়, যেটা কোন টাইপের অ্যারে বলতে হবে, যেটা ইন্টিজার টাইপের অ্যারে নাকি ফ্লোট টাইপের অ্যারে নাকি স্ট্রিং টাইপের অ্যারে। তাহলে ইন্টিজার এটা একটা অ্যারে বললাম। এখন এই অ্যারের ভিতর এইখানে একটা নাম্বার দিতে হয় যেটা বোঝায় যে আসলে কতগুলো ভ্যালু আমরা অ্যারেতে রাখতে পারবো। যদি আমি এখানে 5 বলে দেই তাহলে মিন করে যে আসলে আমি অ্যারেতে 5টা ভ্যালু রাখবো। তো এটা বললে কম্পিউটার কি করে, যখন আমি এই প্রোগ্রামটা কম্পাইল করি তখন মেমোরিতে এরকম একটা জায়গা তৈরি হয় যেখানে আসলে ছোট ছোট 5টা সেল থাকে, এরকম 2, 3, 4, 5। তাহলে এক একটা ইন্টিজার ভ্যালু রাখার জন্য আমাদের মেমোরিতে লাগে হচ্ছে 4 বাইট করে জায়গা, 4 বাইট। এক একটা ইন্টিজার ভ্যালু রাখার জন্য 4 বাইট করে জায়গা লাগে। তাহলে যেহেতু আমি এখানে 5টা ইন্টিজার রাখবো তাহলে আমাকে 4 × 5 তার মানে 20 বাইটের একটা জায়গা সে দখল করবে এই এই মানে এই লাইনটা লেখার কারণে। যেহেতু আমি একটা অ্যারে তৈরি করছি ইন্টিজার টাইপের এবং 5 বলছে এখানে, তার মানে আমাকে এক একটার জন্য যদি 4 বাইট করে লাগবে তাহলে 4×5 = 20 বাইটের একটা জায়গা সে দখল করবে আমাদের র্যাম থেকে। এরপরে কি হবে, সে কিভাবে হিসাব করবে যে আমি কোথায় কি রাখছি। এই ক্ষেত্রে এই প্রথম যেটাকে, এটাকে আমরা বলি হচ্ছে এর পজিশন 0, যেটাকে আমরা ইন্ডেক্স নাম্বার বলে থাকি অ্যারের ক্ষেত্রে, যেটা হচ্ছে অ্যারের 0 পজিশন। পরেরটা হচ্ছে অ্যারের 1 নাম্বার পজিশন। একইভাবে করে 2, 3, 4। তাহলে যেহেতু আমরা 0 থেকে শুরু করি ইন্ডেক্সটা, তাহলে 0 থেকে 4 পর্যন্ত আমাদের প্রত্যেকটার একটা করে ইন্ডেক্স নাম্বার থাকবে। এবং আমি কোন ইন্ডেক্সে কি রাখবো, ধরেন আমি যদি রাখতে চাই যে এই পজিশনে কিছু, তাহলে আমাকে বলতে হবে যে অ্যারের 1 নাম্বার ইন্ডেক্সে এটা রাখো, অথবা অ্যারের 3 নাম্বার ইন্ডেক্স থেকে এই এই ভ্যালুটাকে আমাকে দেখাও। তার মানে আমাকে ইন্ডেক্স দিয়ে অ্যারেকে অ্যাক্সেস করতে হয়। তাহলে এটা ইন্ডেক্স ছাড়া আমরা অ্যারেকে অ্যাক্সেস করতে পারবো না, ইনসার্টও করতে পারবো না, ডিলিট করতে পারবো না, ফাইন্ড করতে পারবো না, কিচ্ছু পারবো না ইন্ডেক্স না জানলে। তাহলে ইন্ডেক্সের ঝামেলা থেকে আমরা যদি বাদ মানে বের হইতে চাই তাহলে একটা ডেটা স্ট্রাকচার আমাকে হেল্প করে, যার নাম হচ্ছে স্ট্যাক। স্ট্যাকের ক্ষেত্রে যে সুবিধাটা হচ্ছে এখানে আসলে যে মেমোরিটা আমরা ইউজ করবো বা যেই ডেটা স্ট্রাকচার ইউজ করবো এখানে আসলে কোনো ইন্ডেক্স নাম্বার নাই। তাহলে স্ট্যাককে আমরা বলি হচ্ছে জিরো অ্যাড্রেস ডেটা স্ট্রাকচার, মানে এখানে কোনো অ্যাড্রেসিং নাই। যে প্রত্যেকটা, আমার যেমন অ্যাডের ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকটা সেলে একটা অ্যাড্রেস ছিল, যেটা অ্যাড্রেস হচ্ছে A0, এটা অ্যাড্রেস হচ্ছে A1, এটা অ্যাড্রেস A2। বাট এইখানে আসলে কোনো অ্যাড্রেসিং নাই। তাহলে আমরা হিসাব কিভাবে রাখবো যে কোথায় কি রাখতেছি। তাহলে এইখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করি যেটাকে আমরা বলি হচ্ছে, শুনছেন মেবি আপনারা, যে লাস্ট ইন ফার্স্ট আউট, শুনছেন না? লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। জি স্যার। লাস্ট ইন ফার্স্ট আউট মানে হচ্ছে যেটা আগে রাখি আমরা স্ট্যাকে ওইটা আমরা কি করি, সবার থেকে পরে বের করি, তাই না? লাস্ট ইন মানে লাস্টে যেটা ইন হয় এটাই আমরা কি করব, আগে বাইর করব। মানে যেটা প্রথমে রাখবো সেটা সবার লাস্টে বের করবো। ব্যাপারটা এরকম, ধরেন আমরা যদি অনেকগুলো বই কোথাও জমা করে রাখি একটার পর একটা করে, টেবিলের উপরে আমরা অনেকগুলো বই রাখি না, ধরেন আমরা প্রথম বইটা রাখলাম টেবিলের উপরে, একদম টেবিলের সারফেসের উপরে প্রথম বই রাখলাম।
এর উপর আরেকটা বই রাখলাম, এর উপর আরেকটা বই রাখলাম, এটাকে স্ট্যাক বলতেছি আমরা। এক একটা বইয়ের উপর একটা বই করে রেখে একটা স্তূপ করে ফেললাম। এখন যখন বই সরাইতে যাব, তখন আমরা কি করি, সব থেকে লাস্টে যে বইটা রাখছি প্রথমে এই বইটা সরাই এখান থেকে, এটা যখন সরাই ফেলি তারপরে দ্বিতীয় বইটা সরাই, তারপরে এই পরের বইটা সরাই। তাহলে এটাই হচ্ছে স্ট্যাকের প্রপার্টি, যে আমরা রাখি যখন তখন কি করি, প্রথম যেটা রাখি সবার নিচে রাখি, আর সবার শেষে যেটা রাখি সেটা সবার উপরে রাখি, এবং যখন সরাবো তখন আসলে এই উপরেরটাই সরাবো। এই কনসেপ্ট আমরা এখানে ইউজ করি। তাহলে এই ক্ষেত্রে আসলে কোনো অ্যাড্রেসিং লাগে না। ব্যাপারটা কেমন, যে আমরা এইখানে একটা পয়েন্টার ইউজ করি যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাক পয়েন্টার। তাহলে দেখেন আমরা কি করব, যেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাক পয়েন্টারের নাম হচ্ছে এখানে টপ অফ দ্য স্ট্যাক, বা টিওএস বলতে পারি সংক্ষেপে, টিওএস বা টপ অফ স্ট্যাক। তাহলে যখন এই স্ট্যাকটা ফাঁকা থাকবে তখন আমরা আমাদের স্ট্যাক টপ থাকবে কোথায়, একদম এই যে এটা নিচে, এটা থাকবে টপ অফ স্ট্যাক, যেহেতু আমাদের স্ট্যাকটা ফাঁকা, কিছুই নাই। যখনই আমি একটা ভ্যালু এটার ভিতরে রাখবো তখন এই টপ অফ স্ট্যাকটা কি হবে, একটু উপরে উঠবে, মানে পরের ভ্যালুটাকে আমাকে ইন্ডিকেট করবে। আবার যখন একটা রাখবো এই টপ অফ স্ট্যাকটা আবার চেঞ্জ হয়ে উপরে চলে আসবে। তাহলে টপ অফ স্ট্যাক মানে হচ্ছে স্ট্যাকের টপ কোথায়, মানে স্ট্যাকের টপে কি আছে এটা আমাকে ইন্ডিকেট করার জন্য আমরা বলছি টপ অফ স্ট্যাক। তাহলে স্ট্যাকে শুধুমাত্র আমরা কি করতে পারি, কোনো একটা ভ্যালু রাখতে পারি যেটাকে আমরা বলি পুশ, আর স্ট্যাক থেকে আমরা কোনো একটা আইটেম বের করতে পারি যেটাকে আমরা বলি পপ। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে দুইটা অপারেশন, একটা হচ্ছে পুশ অপারেশন মানে কোনো কিছু রাখা যায়, আর একটা হচ্ছে পপ অপারেশন বা স্ট্যাক থেকে কোনো কিছু বের করা যায়। এখন যখন পুশ করব, ধরেন আমি স্ট্যাকের ভিতরে এ পুশ করব, পুশ করলে কি হবে, এইখানে এটা প্রথমে বসবে। ধরেন আমার নিচের সেলে কিছু আছে, আমি পুশ করলাম, এটা বসছে। তাহলে আমাদের টপ অফ স্ট্যাক কোনটা, এখন এইটা, এই পজিশনটা, এটা হচ্ছে টপ অফ স্ট্যাক, যেহেতু আমাদের এটাই টপ স্ট্যাকের, এর উপরে আর কিছু নাই। এখন যদি আরো একটা এ পুশ করি, তাহলে এখানে এটা আবার বসবে এবং টপটা চলে আসবে, এটা এখানে চলে আসবে টপটা। এখন এখন যদি আমি এখান থেকে কোনো আইটেম বের করতে চাই সেটাকে বলি পপ করা। তাহলে পপ করা মানে এখান থেকে কোনো আইটেম বের করে ফেলা। তাহলে আমি যদি পপ কমান্ড বলি তাহলে কি হবে, এই উপরে যেটা ছিল, একদম উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি, এইটা পপ হবে, মানে এটা বাদ হয়ে যাবে, থাকবে না। দুইটাই যাবে না, আমার যেহেতু দুইটা মুছে গেছে, বাট আমাদের একটা নিচেটা থাকবে, শুধু উপরেরটা বাদ হয়ে যাবে, এটাকেই বলি পপ। তাহলে পপ করলে কি হচ্ছে, একদম উপরেটা বাদ হয়ে যাচ্ছে এবং টপ অফ দ্য স্ট্যাক তখন কি হবে, পরেরটাকে ইন্ডিকেট করবে, মানে এটা এখন টপ অফ দ্য স্ট্যাক হবে, যেহেতু এটা স্ট্যাকের ভিতরে আছে। আবার যদি আরেকটা পপ বলি তাহলে এটাও বাদ হয়ে যাবে, তাহলে টপ স্ট্যাক কি হবে, এই এমটিতে চলে আসবে। তার মানে অলওয়েজ আমরা যখন কাজ করব স্ট্যাকে, আমরা কাজ করতে পারি কোথায়, টপে, রাখতেও পারবো টপে, আবার ডিলেট করার সময়ও ডিলেট করবো কোথা থেকে, টপ থেকে। ব্যাপারটা কি বোঝেন কিনা একটু বলেন তো। যে স্ট্যাকের ক্ষেত্রে আইটেম যখন রাখবো তখন রাখবো কোথায়, টপে রাখবো, আর যখন আমরা আইটেম বের করব তখন বের করবো কোথা থেকে, টপ সব থেকেই বের থেকে। করবো। তার মানে টপ ছাড়া আমরা অন্য কোনো লোকেশনকে অ্যাক্সেস করতে পারি না। তার মানে আমার কিন্তু কোনো অ্যাড্রেস জানা লাগতেছে না। যখনই আমি স্ট্যাকে বলবো পুশ করো, ও কোথায় রাখবে, টপে রাখবে, যতগুলো আছে তার উপরে রেখে দেবে। আর যখন বলবো পপ করবো তখন কি করবে, একদম সবার উপরে যে আছে ওকে বের করে ফেলে দেবে, বাস এটুকুই কাজ। তার মানে আমাকে অ্যাড্রেস নিয়ে কোনো চিন্তা ভাবনা করার দরকার নাই যখন আমি স্ট্যাক ইউজ করবো। অ্যারের মতো এতটা ঝামেলাদায়ক না স্ট্যাক। তার মানে আমরা এই যে পুশ ডাউন অটোমেটা যেটা কথা বলতেছি, এই পুশ ডাউন অটোমেটাতে আমরা যে মেমোরিটা ইউজ করি এটা হচ্ছে একটা স্ট্যাক মেমোরি। তার মানে এখানে আসলে আমরা পুশ এবং পপ করে এই কাজটা করতে পারি। তাহলে এখানে আমাদের যে বলা আছে কি থাকবে, আমরা যদি একটু বলি, যে এই যে যেটা বলা ছিল টাউ, যে সিম্বলের কথা বলতেছিলাম, এই টাউ মানে হচ্ছে এই যে স্ট্যাকটা আমরা তৈরি করবো, স্ট্যাক ভিতরে রাখবো কি, আমরা স্ট্যাক ভিতরে যাই যাই রাখবো বা যে সিম্বল গুলো রাখবো, এই সিম্বল গুলোকে আমরা বলছি টাউ। তাহলে টাউ মানে হচ্ছে কি, পুশ ডাউন সিম্বল, মানে যেগুলোকে আমরা স্ট্যাকের ভিতরে রাখবো, ব্যাপারটা এরকম। এরপরে কি থাকবে, কিউ নট। কিউ নট মানে কি, আমরা জানি যে মেশিন একটা ইনিশিয়াল স্টেট থাকে যেখান থেকে আমরা শুরু করবো, এটাকে কিউ নট বলি আমরা। নেক্সট বলা আছে জেড নট। তাহলে জেড নট নাও নতুন, আমরা আগে দেখি নাই। তাহলে এই যে টাউ এবং জেড নট এই দুইটা আমরা নতুন সিম্বল দেখতেছি। জেড নট হচ্ছে আমাদের স্ট্যাকের ইনিশিয়াল সিম্বল। স্ট্যাক ইনিশিয়াল সিম্বল ব্যাপারটা কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা স্ট্যাকের ক্ষেত্রে যদি স্ট্যাক অপারেশন পড়ে থাকেন তাহলে স্ট্রাকচারে ওইখানে দুইটা কনসেপ্ট শুনছেন, একটাকে বলে ওভারফ্লো। এটা কি শুনছেন, ওভারফ্লো কনসেপ্ট? জি স্যার। ওভারফ্লো, আর একটা নাম হচ্ছে আন্ডারফ্লো। ওভার এবং আন্ডার। ওভারফ্লো কি ব্যাপারটা হচ্ছে হচ্ছে, ওভারফ্লো ব্যাপারটা হচ্ছে যে স্ট্যাকের তো একটা সাইজ থাকে, যে আমি কতগুলো ডেটা রাখতে পারবো স্ট্যাকের ভিতরে। মেমোরিতে আমরা যখনই একটা স্ট্যাক নিয়ে কাজ করবো তখন একটা সাইজ বলতে হবে, যে আমার স্ট্যাকের সাইজ হচ্ছে 10। তার মানে আমি সর্বোচ্চ 10টা ভ্যালু রাখতে পারবো স্ট্যাকের ভিতরে। এখন ওভারফ্লো কখন হবে, যখন আমি 10টা অলরেডি ভ্যালু রেখে ফেলছি, ধরেন আমরা 1 2 3 4 করে 10টা ভ্যালু রেখে ফেলছি। এখন আমি এরপরও নতুন একটা ভ্যালু এখানে রাখতে চাচ্ছি, তাহলে এই ব্যাপারটা তখন আমরা বলবো ওভারফ্লো। মানে হচ্ছে স্ট্যাকটা অলরেডি ফিল আপ হয়ে গেছে, মানে 10টা জায়গা ছিল রাখার, 10টাই রেখে ফেলছে। তার মানে এখন যদি নতুন রাখতে চাই, এটা কিন্তু আর এখানে আমার স্টোর হবে না। এই কনসেপ্টটাকে আমরা বলি ওভারফ্লো। তার মানে স্ট্যাকটা যখন
ফিল আপ হয়ে যাবে তখন আপনি নতুন আইটেম আর রাখতে পারবেন না। আপনাকে প্রথমে কি করতে হবে, এখান থেকে কিছু আইটেম ফেলে দিতে হবে, তারপর রাখতে পারবেন। তার মানে সাইজ যেহেতু 10, 10টার বেশি তো রাখতে পারবো না। কনসেপ্ট এরকম যে আমার একটা বালতি আছে, ধরেন এরকম একটা পানির বালতি, যেখানে আমরা কি করতেছি, পানি স্টোর করতেছি। এখন এই পানির বালতি যদি ক্যাপাসিটি থাকে 20 লিটার, তাহলে আপনি 20 লিটার যখন এই পানি ভরে যাবে এই বালতি, তারপর তো আর পানি যদি আপনি ছেড়েও রাখেন, এই পানি কি রাখতে পারবে এই বালতি? কি করবে, এটা বাইরের দিকে পড়ে যাবে না? তো এই কনসেপ্টটাকে আমরা ওভারফ্লো বলি স্ট্যাকের ক্ষেত্রে। যে যখন আমাদের স্ট্যাকের সাইজটা ফিল আপ হয়ে যায়, তখন আমি এটার ভিতরে যখনই কোনো একটা আইটেম দিব, এই আইটেমটা স্টোর হবে না। এই এই কনসেপ্টটাকে ওভারফ্লো বলতেছি। আন্ডারফ্লো ব্যাপারটা কি তাহলে? আন্ডারফ্লো হচ্ছে ব্যাপারটা এরকম যে আমাদের যেই বালতির কনসেপ্ট বলতেছিলাম, সেই বালতির কথাই চিন্তা করি, যে এই বালতি যেটা আছে আমার, এই বালতিটা পুরোপুরি এমটি, বালতিতে কোনো পানি নেই, একদম ফাঁকা বালতি। এখন আমি যে এটার ভিতর থেকে পানি বের করতে চাই, সেক্ষেত্রে কি পানি বের হবে? তাহলে আমার বালতিটা পুরোপুরি এমটি, বাট আমি এখান থেকে পানি বের করার চেষ্টা করতেছি, মগ দিয়ে আমি এখান থেকে পানি উঠানোর চেষ্টা করতেছি। যতবারই ওঠানোর চেষ্টা করি, কোনো পানি বের হচ্ছে না, কারণ এটা পানি তো ফাঁকা, পুরাই কোনো পানি নাই। তাহলে স্ট্যাকের ক্ষেত্রে এরকম কনসেপ্ট হবে, যখন আমার স্ট্যাকটা ফাঁকা থাকবে, পুরাই পুরো স্ট্যাকটা আমার ফাঁকা, বাট আমি কি করছি, এটা পপ কমান্ড দিচ্ছি। তাহলে ফাঁকা থাকলে পপ কমান্ড দিলে কি হবে, আসলে কিছু বের হবে? পপের কাজ কি ছিল, স্ট্যাকের টপে যেটা আছে এটাকে ডিলিট করে ফেলা, বাট আমার স্ট্যাক তো ফাঁকাই, কিছুই নাই, তার মানে বের হবে না কিছু। তাহলে যখন আমরা কোনো একটা আইটেম ডিলিট করবো স্ট্যাক থেকে, তখন আমাকে চেক করতে হবে স্ট্যাকটা কি ফাঁকা আছে কিনা। যদি ফাঁকা থাকে তাহলে ডিলিট করার দরকার নাই, কারণ ফাঁকাকে ডিলিট কি আর করবো। আর যখন আমি কোনো একটা আইটেম পুশ করব, তখন আমাকে চেক করতে হবে যে আমার স্ট্যাকটা ভরা কিনা, মানে ফিল আপ হয়ে গেছে, পুরোপুরি ভরা কিনা। যদি পুরোপুরি ভরা থাকে, তার মানে আমরা আর এটাকে কি করতে পারবো না, পুশ করতে পারবো না। তাহলে পুশ করার ক্ষেত্রে চেক করতে হবে পুরোপুরি ভরে গেছে কিনা, আর পপ করার ক্ষেত্রে চেক করতে হবে পুরোপুরি ফাঁকা কিনা। তাহলে এই দুইটা কনসেপ্টকেই আমরা বলি ওভারফ্লো এবং আন্ডারফ্লো। এখন যখন আমরা এই পুশ ডাউন অটোমাটা আমরা স্ট্যাকটা ইউজ করব, তখন আমরা একটু কিছু অ্যাজাম্পশন ধরে নিব। অ্যাজাম্পশন মানে হচ্ছে আমরা এটা ধরে নিব আমাদের কাজের সুবিধার জন্য। কিরকম ধরে নিব, যে আমার এই স্ট্যাক যেটা আমরা নিয়ে কাজ করবো, এই স্ট্যাকটা হচ্ছে আনলিমিটেড সাইজের স্ট্যাক। আনলিমিটেড সাইজ মানে হচ্ছে এইখানে আমরা যতই আইটেম রাখি না কেন, এই স্ট্যাকটা কখনোই ফিল আপ হবে না, মানে ভরে যাবে না। যদি কোনো একটা স্ট্যাক কখনোই ভরে না যায়, তার মানে ওভারফ্লো প্রবলেম কি হবে আর কখনো? আমি হ্যাঁ। যদি চিন্তা করি যে আমার স্ট্যাকটা হচ্ছে আনলিমিটেড, আনলিমিটেড এই সেন্সে বলতেছি, আমাদের এখন কম্পিউটারের আমরা যে মেমোরি ইউজ করি, এই মেমোরিতে আসলে হিউজ ডেটা রাখা যায়। আপনি যত বড়ই প্রোগ্রাম লেখেন না কেন, 2 লাখ 5 লাখ লাইনের, দেখা যাবে যে ওইটা আপনার মেমোরিতে খুব মিনিমাম জায়গায় নিচ্ছে, কারণ মেমোরিতে আমরা অনেক মেগাবাইট গিগাবাইট স্টোর করতে পারি ডেটা। তাহলে সেক্ষেত্রে ওই রেসপেক্ট চিন্তা করতেছি যে আমাদের মেমোরিটা হচ্ছে আনলিমিটেড, তার মানে আমি যতই ডেটা এখানে রাখবো না কেন, আমাদের ওভারফ্লো হবে না। তাহলে আমরা আনলিমিটেড কনসেপ্ট ইউজ করে ওভারফ্লো নিয়ে চিন্তাটা রিমুভ করলাম, যে যেহেতু আনলিমিটেড মেমোরি, তার মানে আমার কখনো ওভারফ্লো হওয়ার চান্স নাই। তাহলে আন্ডারফ্লো ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করবো? তাহলে আন্ডারফ্লো মানে কি ছিল, যখন ফাঁকা হবে তখন যাতে আমরা যদি পপ কমান্ড দিই, তাতে আমাদের যাতে ঝামেলা না হয়। তাহলে এটার জন্যই দেখেন এখানে একটা সিম্বলের কথা বলা, জেড নট। জেড নট ব্যাপারটা হচ্ছে আমরা যখনই একটা স্ট্যাক তৈরি করব, স্ট্যাকের ভিতরে আমরা কি করব, এই জেড নট সিম্বলটাকে ইনিশিয়ালি রেখে দিব। মানে একদম নতুন তৈরি করার পরেই এটার ভিতরে আমরা জেড নট রেখে দিব। এখন জেড নট দিয়ে আমরা আসলে বুঝতে যাচ্ছি কি, যে যখনই আমি দেখবো স্ট্যাকের ভিতরে, যখনই আমি দেখবো যে আমার শুধু জেড নট আছে আর কিচ্ছু নাই, তাহলে আমি ধরে নেবো কি আমার স্ট্যাকটা ফাঁকা, তার মানে আমি এখন আর পপ করবো না। তাহলে আগে ছিল পুরা এমটি, কিছুই বুঝতাম না যে এর ভিতরে আছে কিনা, বাট আমি যখনই উপর থেকে একটা আইটেম পপ করতে যাচ্ছি, আমি চেক করে দেখবো যে আমার কি জেড নট আছে। জেড নট থাকা মানে কি, যে এর নিচে আর কিচ্ছু নাই। বাট জেড নট না থাকে যে অন্য কিছু থাকতো, তার মানে আমি এটাকে পপ করতে পারতাম। তাহলে জেড নটকে আমরা বলছি ইনিশিয়াল সিম্বল অফ দা স্ট্যাক। ইনিশিয়ালি আমরা জেড নটটাকে এখানে স্টোর করে রাখবো, যাতে যখনই আমি জেড নটটাকে দেখবো, তখন আমাকে আর এটাকে পপ করতে না হয়। তাহলে এই জন্য আমরা এই জেড নট সিম্বলটা ইউজ করবো স্ট্যাকের ইনিশিয়ালি। এরপরে কি থাকবে আমাদের, এফ। এফ হচ্ছে কি আমাদের ফাইনাল স্টেট। তাহলে ফাইনাল স্টেট কোনটা, আমরা জানতাম যে ডিএফএ বা এনএফ এর ক্ষেত্রে আমরা ফাইনাল স্টেট ইউজ করতাম। ফাইনাল স্টেটটা হচ্ছে ওই স্টেট যেখানে গেলে আমাদের অ্যাকসেপ্ট হইতো, এটা ছিল ফাইনাল স্টেট। তাহলে এটা আমরা ডিএফএ এনএফ এ দেখে আসছি। এরপরে যেটা বলা সেটা হচ্ছে ডেল্টা, যেটা ছিল ট্রানজিশন। ট্রানজিশন কি ছিল, যে আমরা কিভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে মুভ করব, এই ব্যাপারটা আমরা এই ট্রানজিশন দিয়ে বুঝতাম। তাহলে এই টোটাল জিনিসটা কি, আমরা আসলে এখন একটা ওই এক্সাম্পল দেখতে পাবো, ওই এক্সাম্পল দিয়ে আমরা এই সবগুলোকে তখন দেখবো যে এই জিনিসগুলো কিভাবে ইউজ করে আমরা পিডিএ তৈরি করি।